হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। নিট 2021-এর লক্ষ্যে আমরা প্রথম যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেটা হচ্ছে জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এর আগে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির উপর 10টা প্রবলেম অলরেডি কনসেপচুয়াল প্রবলেম ডিসকাস করেছি, যার লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ক্লাসের, এবং আই বাটনেও তোমরা ডে 2টা দেখতে পাবে। এবং ডে 2টা যখন দেখবে সেখানে আই বাটনে আবার ডে 1-এর লিঙ্কটা তোমরা আই বাটনে পেয়ে যাবে। তো আমি সবাইকে বলবো যাদের ডে 1 ডে 2টা দেখা নেই, তোমরা ডে 1 ডে 2টা দেখে তারপর ডে 3-তে তোমরা এসো। তো আমরা যে টেকনিকে এগোচ্ছি তোমরা প্রত্যেকেই প্রিপারেশন নিচ্ছ আমি জানি। তো আমরা আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক চ্যাপ্টারের উপর আমি কিছু ট্রিকি এবং কনসেপচুয়াল প্রবলেম, এমসিকিউ প্রবলেম আমরা সলভ করব। তো সেই প্রবলেমগুলি সলভ করতে গিয়ে আমরা বেশ কিছু কনসেপ্ট শিখব বা অলরেডি জানি, সেগুলোকে আমরা রিমাইন্ড করে নেবো আরেকবার। তো সেই লক্ষ্যে আজকে আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 11-এ। তো প্রবলেম নাম্বার 11টা বলছে হুইচ অফ দি ফলোইং কম্পাউন্ডস উইল শো ম্যাক্সিমাম ইনল কন্টেন্ট। বলছে নিচের 4টে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটার ইনল কন্টেন্ট সব থেকে বেশি হবে। তো ইনল কন্টেন্টটা করার সময় তোমরা নিশ্চয়ই জিওসিটা একবার পড়ে নিয়েছো বাড়িতে। ইনল কন্টেন্টটা এটা হচ্ছে কিটোইনল টটোমারিজমের সংক্রান্ত একটা প্রবলেম। তো এখানে বলেছে ইনল কন্টেন্টটা কার সব থেকে ভালো হবে। তো আমি যদি অপশান এ যেটা আছে তার ইনল কন্টেন্টটা তোমাদের এঁকে দেখাই যে কিভাবে হচ্ছে। এটা হচ্ছে সি ডবল বন্ড, এই কার্বনটাকে আমরা বলছি আলফা কার্বন, এটাকেও বলছি আলফা কার্বন। আলফা হাইড্রোজেনটা এখানে গেল, ডবল বন্ডটা খুলে গেল, দিয়ে কি তৈরি করলো CH3 COH, এখানে হয়ে গেল ডবল বন্ড। এটা হয়ে গেল কি যৌগ, এটা হয়ে গেল ইনল যৌগ। ইন আছে এখানে এইচ হবে একটা, ইন আছে আর অল আছে, তাহলে এই যৌগটা হয়ে গেল ইনল যৌগ। এবার অপশন বিটাতে আমি চলে যাই। অপশন বিটাতে আমরা চলে যাব CH3 C ডবল বন্ড O CH2 C ডবল বন্ড O CH3, এটা হচ্ছে অপশন বিটা। তো অপশন বিটাকে আমি যদি অপশন বি এর এই এইচটাকে একটু ভেঙে দেখাই, এখানে দুটো হাইড্রোজেন আছে, আমি একটা হাইড্রোজেনকে এরকম নিচের দিকে দেখালাম। তো নিচের দিকে যদি দেখাই তাহলে এখানে ইনল কন্টেন্টটা কিরকম হবে, এখানে এটা গেল, এই ডবল বন্ডটা খুলে গেল। তো এই ডবল বন্ডটা যদি খুলে যায় তাহলে দেখতে কিরকম হবে যৌগটাকে, CH3 C ওপরে হয়ে গেল OH, ওপরে হয়ে গেল OH, এখানটায় চলে এলো ডবল বন্ড। আমি একটু ডবল বন্ডটাকে একটু নিচের দিক করে লিখলাম যাতে দেখতে বা বুঝতে তোমাদের সুবিধা হয়। এইটা হলো এই কার্বনটা, এইটা CH, এর সাথে লেগে আছে আবার C ডবল বন্ড, C ডবল বন্ড এর সাথে আবার লেগে আছে CH3। তো এর ইনল কন্টেন্টটাকে আমার এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের খুব সুন্দরভাবে এখানে দেখাতে পারলাম যে এখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হচ্ছে, এইচ বন্ডের সৃষ্টি হচ্ছে। তো এই ইন্ট্রামলিকুলার এইচ বন্ড সৃষ্টি হচ্ছে এবং যার ফলে এখানে কিন্তু একটা 1 2 3 4 5 6 একটা 6 মেম্বার রিং ফরমেশন ঘটলো। এবং আমরা জানি 6 মেম্বার রিং এর সুস্থিতি অনেক বেশি হয়, তাই এই ইনল ফর্মটা কিন্তু প্রচন্ড সুস্থিত। এবং এখানে অ্যান্সারটা বি হবে। সি আর ডি কেন হবে না আমি সেটাকেও আলোচনা করে বুঝিয়ে দেবো, কিন্তু এখানে উত্তরটা আমাদের কি হবে, বি হবে। কারণ বি এর ইনল ফর্মে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একটি অত্যন্ত সুস্থিত 6 মেম্বার রিং টাইপের যৌগ একটা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা সি আর ডি কেন হবে না। সি আর ডিও তো হতে পারতো, সি আর ডিটা হবে না কেন। নিট এক্সামের সময় তোমাদের এগুলো কনসেপ্ট ক্লিয়ারের বলে আমি সবকটা ভেঙে ভেঙে পড়াচ্ছি। এক্সামের সময় নিশ্চয়ই তোমরা অনেক তাড়াতাড়ি কীভাবে করবে সেই টেকনিকও পরবর্তীকালে আমরা আলোচনা করব। এখন কনসেপ্টগুলোকে যাতে ভালো করে ক্লিয়ার হয় তার জন্য আমি সবকটা অপশান নিয়ে আলোচনা করে দিচ্ছি। এখানে কি ঘটবে, এখানে দেখতেই পাচ্ছ রেজোনেন্স ঘটবে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ রেজোনেন্স ঘটবে।
এবার বলতে পারো যে স্যার এই দিকটাতে তো কোনো অসুবিধা নেই, এদিকটা অসুবিধা নেই, ঠিক কথাই, কিন্তু এইটার ক্ষেত্রে এই বি যেটা উত্তর হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু আরেকটা কি পয়েন্ট আমরা বলতে পারি, আরেকটা কি পয়েন্ট যেটা তোমাদের পরবর্তীকালেও এই কনসেপ্টটা কাজে লাগবে, সেটা আমরা বলে রাখি। এই গ্রুপটাকে আমরা কিন্তু বলছি খুব অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, এই গ্রুপটাকে আমরা বলছি অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। কেন অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ? কারণ এইখানে যে দুটো, এটা কিন্তু কনসেপ্ট তৈরি করার জন্য বলছি, এই প্রবলেমের উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে। তো এইখানে এইটা অন্যান্য প্রবলেমে কাজে লাগবে। এখানে কেন এটাকে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ বলছি? কারণ এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে যদি একটা কার্বন আয়ন তৈরি হয়, দেখো কার্বন আয়নটা ডবল সাইডেড রেজোনেন্সের দ্বারা খুবই সুস্থিত। তাই এই মিথিলিন গ্রুপটা এতটাই অ্যাক্টিভ যে এ কিন্তু খুব সহজে একটা H+ আয়ন ত্যাগ করে একটা স্টেবল কার্বন আয়ন তৈরি করতে পারে। তাই এই ধরনের যৌগ যেখানে দুদিকে ডবল বন্ড আছে, সেই যৌগগুলোর এই হাইড্রোজেনগুলো খুবই অ্যাক্টিভ হয়। তাই এখানে কিন্তু কিটোনাল টটোমারিজমটাও হাইড্রোজেনটা অত্যন্ত দ্রুততার সাথে করতে থাকবে। এখানে কি করবে না? হ্যাঁ, এখানেও করবে, এটা ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, এখানেও কিন্তু 6 মেম্বার রিং তৈরি হবে, এখানেও দ্রুততার সাথে করবে, কিন্তু এখানে এইটা একটা হ্যাম্পার করবে, এই সাইডটাকে হ্যাম্পার করবে। কিন্তু তুমি দেখো এই সাইডে কিন্তু এখানে CH3 গ্রুপ আছে, যার কারণে ওদিকটায় হ্যাম্পার হবে না। এও কিটোইনাল টটোমারিজম ইনল ফর্মটা থাকবে, কিন্তু এটায় অনেক বেটার থাকবে এই এমি গ্রুপটার জন্য। এখানে কিন্তু এমন একটা গ্রুপ আছে যার কারণে রেজোনেন্সের মাধ্যমে এই ডবল বন্ডটা কিছুটা হ্যাম্পার হচ্ছে, কিন্তু এই CH2 দুপাশের ডবল বন্ড কিন্তু কোনো মতেই হ্যাম্পার হচ্ছে না। তাই এখান থেকে হাইড্রোজেনটা সব থেকে ফার্স্ট বেরোবে। তাছাড়াও তুমি লাস্ট অপশানটা আমি আর বলছি না, তোমরা দেখো এই NH2-তে লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা ঠিক সি অপশানটারই মতো। এখানে দেখো রেজোনেন্সের মাধ্যমে এই গ্রুপটাও কি করবে? রেজোনেন্স করবে, যার কারণে এটাও কম হবে, এটাও কম হবে, এটা তো কমই, এইটা সব থেকে বেশি, কারণ এখানে মিথাইল আছে, এখানে কিন্তু NH2 আছে, এখানে কিন্তু OC2H5 আছে, যে গ্রুপগুলো কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করছে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। আগের প্রবলেমটারই কন্টিনিউশন হিসেবে আমরা আর একটা প্রবলেমে চলে যাচ্ছি, যেখানে কিন্তু আমরা অ্যাসিডিক হাইড্রোজেন সম্পর্কে একটা এমসিকিউ করব, এবং অ্যাসিডিক হাইড্রোজেনের অনেক এমসিকিউ হয়, তার মধ্যে একটা আমি এখানে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। বলছে হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ দি মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে নিচের চারটের মধ্যে কোনটাতে সব থেকে অ্যাসিডিক হাইড্রোজেন আছে? তো আমি স্ট্রাকচারগুলোকে আগে আঁকি। বলেছে 3 হেক্সানোন, তার মানে 3 নম্বর কার্বনে ডবল বন্ড ও, এটা হচ্ছে 3 হেক্সানোন। অপশন বি হচ্ছে 2,4 হেক্সেন ডাইওন, 2,4 হেক্সেন ডাইওন। অপশন সি আছে 2,5 হেক্সেন, ও এগুলো আমাদের পেন্টেন হয়ে গেছে, 1 2 3 4 5, ও এটা হেক্সেন হবে, 5টা কার্বন হয়ে গেছে আমাদের, এটাতেও তাই। 2,4 হেক্সেন ডাইওন। তারপরে সি আছে 2,5 হেক্সেন ডাইওন। তারপরে ডি আছে 2,3 হেক্সেন ডাইওন, 2,3 হেক্সেন ডাইওন। এই হচ্ছে চারটে স্ট্রাকচার আমি এঁকেছি। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে অপশানে 3 হেক্সানোন, 1 2 3, 3তে ডবল বন্ড, হেক্সানোন 6টা কার্বন আছে। অপশান বি হচ্ছে 6টা কার্বনে 2 আর 4-এ ডবল বন্ড আছে, CH3 সি ডবল বন্ড, CH2 CO, CH2 CH3। তাহলে এটা হলো 2,4 হেক্সেন ডাইওন। এখানে হয়ে যাচ্ছে অপশান সি 2,5 2তে আছে, 3 4 5-এ আছে ডাইওন, হেক্সেন ডাইওন। আর ডিতে আছে 2,3 হেক্সেন ডাইওন, 2তে আছে, 3তে আছে, 1 2 3 হেক্সেন ডাইওন। বলছে কোন যৌগে সব থেকে মোস্ট
অ্যাসিডিক হাইড্রোজেনটা বর্তমান আছে। একটু আগেই তোমাদের আমি আগের প্রবলেমটা করানোর সময় বলেছি এই গ্রুপটাকে আমরা বলছি মোস্ট অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। এই গ্রুপটা খুবই অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? কারণ তোমাদের যখন অ্যাসিডিক হাইড্রোজেনের প্রশ্ন দেবে, যখন প্রশ্ন দেবে তখন কি করতে হয় আমাদের? তখন করতে হয় এখানে CH2 ছিল, আমি CH2 থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিয়েছি। অ্যাসিড কাদের বলি? অ্যাসিড আমরা সেই হাইড্রোজেনগুলোকে বলি যেগুলো H+ হিসেবে বেরিয়ে যেতে পারে। তাহলে এইখান থেকে যদি একটা H+ হিসেবে বেরিয়ে যায় তাহলে তোমরা দেখো যে এই কার্বন আয়নটা ডবল সাইডেড রেজোনেন্সের মাধ্যমে অত্যন্ত সুস্থিতি লাভ করছে। তাই যেহেতু এই কার্বন আয়নটা খুবই সুস্থিতি লাভ করছে তাই এখান থেকে হাইড্রোজেনটা সব থেকে তাড়াতাড়ি বেরোবে। তাই এই কার্বনের যে দুটো হাইড্রোজেন ছিল সেই দুটো হাইড্রোজেনটা হচ্ছে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে উত্তরটা হবে আমাদের অপশান বি। বাকি অপশানগুলো তোমরা খুঁজে দেখো, ডবল সাইড রেজোনেন্স কোথাও পাবে না। এখানে ডাইওন আছে কিন্তু মাঝখানে কোনো CH2 নেই, এখানে ডাইওন আছে কিন্তু এইটা থেকে বেরোলে এদিকে রেজোনেন্স হবে, এইটা থেকে H+ বেরোলে ওদিকে রেজোনেন্স হবে। দুটোতেই রেজোনেন্স কোনো কম্পাউন্ডেই এখানে হচ্ছে না। তাহলে আম্লিক হাইড্রোজেন বা অ্যাসিডিক হাইড্রোজেন বললে আমরা সবসময় কি করব? টেকনিকটা এখান থেকে আমরা কি শিখলাম? আম্লিক হাইড্রোজেনের প্রশ্ন থাকলেই আমরা জোর করে H+টাকে বার করে দেবো, দিয়ে কার্বন আয়ন তৈরি করব। তারপর দেখবো সেই কার্বন আয়নটা সুস্থিত হচ্ছে কিনা। যদি সেই কার্বন আয়নটা সুস্থিত হয় তাহলে বলবো সেই হাইড্রোজেনটা আম্লিক হাইড্রোজেন। আচ্ছা, নেক্সট প্রবলেম আমরা চলে যাচ্ছি, প্রবলেম নাম্বার 13। এটাতে প্রবলেমটা কি দিয়েছে দেখো, বলেছে দি রিলেটিভ স্টেবিলিটি অফ দি ফলোয়িং কার্বোক্যাটায়ন্স ইন ডিক্রিজিং অর্ডার উইল বি। চারটে কার্বোক্যাটায়ন দিয়েছে, তাদের নাম্বারিং করে দিয়েছে 1, 2, 3 and 4। বলেছে এদের ডিক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটিটা কোনটা হবে। এবার চারটে অপশান তোমাদের থাকবে বা ছিল, আমি আর অপশানগুলো দিইনি, আমি এখানে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি যে কোন কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি সুস্থিত, তারপর কোনটা। তো আমরা কি জানি? কার্বোক্যাটায়নের সুস্থিতি আমরা জেনারেলি জানি 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এছাড়াও সর্বোপরি বলি রেজোনেন্স কোনো কার্বোক্যাটায়নের মধ্যে ঘটলে সেই কার্বোক্যাটায়নের সুস্থিতি অনেক বেড়ে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 এবং 2 এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে যে কার্বনটাতে পজিটিভ চার্জটা আছে তার সাথে সরাসরি 3টে বেনজিন বা ফিনাইল রিং যুক্ত আছে। তো ফিনাইল রিং যুক্ত থাকার জন্য ওই দুটি যৌগতে অত্যাধিক হারে রেজোনেন্স ঘটবে। কিন্তু এবার দেখতে হবে রেজোনেন্স ঘটার পরেও তার থেকেও কোনটা স্টেবিলিটি বেশি হয়। দেখো এখানে এটাতেও 3টে বেনজিন রিং, এটাতেও 3টে ফিনাইল রিং, এটাতেও 3টে ফিনাইল রিং। তাছাড়াও এখানে একটা OMe গ্রুপ আছে, যে গ্রুপটার কি এফেক্ট আছে? +R এফেক্ট আছে। মানে এই গ্রুপটার মাধ্যমে এই রিংয়ে ইলেকট্রন কি করতে পারছে? দিতে পারছে। তো রিংয়ে যেহেতু ইলেকট্রন দিচ্ছে তাই এক্ষেত্রে এই কার্বোক্যাটায়নের সুস্থিতিটা আরও বেড়ে যাবে। তাই সব থেকে বেশি সুস্থিত কার্বোক্যাটায়ন হলো 2, তারপরে সুস্থিত কার্বোক্যাটায়ন হলো 1। কারণ এই দুটোর মধ্যে কনফিউশন ছিল আমাদের, এই দুটো একটা করে রিং আছে অসুবিধা নেই, কিন্তু এই দুটোতে 3টে করে রিং ছিল। কিন্তু 3টে রিং থাকা সত্ত্বেও তাছাড়াও এখানে একটা OMe গ্রুপ আছে যার কি এফেক্ট আছে? +R ইফেক্টের মাধ্যমে OMe গ্রুপটা রিংকে আরো ইলেকট্রন ডোনেট করছে। তাই 2 আর 1-এর মধ্যে 2 এর সুস্থিতি 1-এর থেকেও বেশি। তারপরে আমরা চলে যাব 3 আর 4-এর মধ্যে। দেখো সেম ঘটনা ঘটছে, এখানে একটা বেনজাইল কার্বোক্যাটায়ন, এটাও বেনজাইল কিন্তু এখানে একটা OMe আছে। তাহলে এখানে যেমন রেজোনেন্স ঘটছিল সেটা এটাতেও ঘটবে। এখানে কিন্তু একটা এক্সট্রা OMe গ্রুপের +R এফেক্ট এখানে কাজ করবে। তাই তার কারণে এই দুটোর মধ্যে 4টা বেশি সুস্থিত, তারপর লাস্টে চলে গেল 3টা। তাহলে ডিক্রিজিং অর্ডারটা হলো 2, গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান 4, গ্রেটার দ্যান 3। মানে সব থেকে বেশি হচ্ছে 2, তারপর হয়ে গেল 1, তারপর হয়ে গেল 4, তারপর হয়ে গেল 3। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কার্বোক্যাটায়ন সংক্রান্ত আরো কিছু থাকলে তোমরা দেখবে, অসুবিধা হলে তো কমেন্ট বক্সে তোমরা প্রবলেমগুলো জানাতেই পারবে।
আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমরা চলে যাব, প্রবলেমটা দেখতে পাচ্ছ কিসের প্রবলেম? বেসিসিটির প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে বেসিসিটির প্রবলেম। তো বেসিসিটির প্রবলেম দেওয়ার অর্থ হচ্ছে আমরা সাধারণত লুইস বেস দিয়ে বিচার করব যে কোনটা ভালো বেস। অর্থাৎ ধরো যদি এরকম NH2 থাকে কোথাও, এই NH2 নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা অন্য কোনো যৌগকে বা আয়নকে যত তাড়াতাড়ি ডোনেট করতে পারবে সেই যৌগটা তত ভালো লুইস বেস। তাহলে এ যত তাড়াতাড়ি ডোনেট করতে পারবে সেটা তত ভালো লুইস বেস। ঠিক আছে? তো এখান থেকে আমাদের 4টে যৌগ দিয়েছে, তারপরে বলেছে এদের মধ্যে কোনটা ভালো লুইস বেস হবে। তো সব থেকে ভালো লুইস বেসটা দেখাতে গেলে আমাকে একটু কনজুগেট বেসটা কনজুগেট অ্যাসিডটা দিয়ে দেখালে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? আমি একটু 1 নম্বর যে যৌগ আছে সেইটার কনজুগেট অ্যাসিডটাকে আঁকছি। এটা 1 নম্বর যৌগ। কনজুগেট অ্যাসিড আঁকা মানে আমি জোর করে ওটাতে H+ একটা অ্যাডিশন করাবো। তো জোর করে যদি আমরা H+ অ্যাডিশন করাই তাহলে আমরা দেখব NH2+ হয়ে গেল, আর এটা হয়ে গেল শুধু NH2। তাহলে এইটা হয়ে গেল, এই যৌগটা হয়ে গেল কনজুগেট অ্যাসিড। কার কনজুগেট অ্যাসিড? 1 নম্বরটার কনজুগেট অ্যাসিড। এবার আমরা দেখব কনজুগেট অ্যাসিডটা স্টেবিলিটি পাচ্ছে কিনা। একটা থিওরি তোমরা নোট ডাউন করে নিতে পারো যে কোনো বেসের কনজুগেট অ্যাসিডটা যদি সুস্থিত হয় তাহলে সেই বেসটা শক্তিশালী হবে। কনজুগেট অ্যাসিডটা যদি সুস্থিত হয় তাহলে তার করসপন্ডিং বেসটা কি হবে? স্ট্রং হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হয়েছে, এই কনজুগেট অ্যাসিডটা কিন্তু রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজড হবে। এই কনজুগেট বেসটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজড হবে। তাহলে এটা হয়ে যাবে NH2, এটা হয়ে যাবে ডবল বন্ড NH2+। তাহলে এই কনজুগেট অ্যাসিড যেটা পেয়েছি এটা রেজোনেন্সের মাধ্যমে হাইলি স্টেবিলাইজড হবে। তাই যেহেতু এই কনজুগেট অ্যাসিডটা স্টেবিলাইজড, তাই এই বেসটা সবথেকে শক্তিশালী বেস হলো। আচ্ছা, একটা দিয়ে আমি বিচার করব না, এখানে 1 নম্বর অপশনটা দেখো 2 জায়গাতে আছে। এবার আমি দেখব বাকিগুলোর মধ্যে সবথেকে উইক বেস কোনটা। সবথেকে উইক বেস হচ্ছে এই অ্যামাইডটায় দেখো রেজোনেন্সের মাধ্যমে নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা কোথায় চলে যাবে? এই বন্ডে চলে যাচ্ছে। তাহলে এইখানে নাইট্রোজেনের মাথার এই ইলেকট্রনটা কি রইল না? এই ইলেকট্রনটার লভ্যতা রইল না, মানে অ্যাভেলেবিলিটিটা কমে গেল। কেন কমে গেল? কারণ এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা রেজোনেন্সে টেক পার্ট করছে। তাহলে এর মাথায় যদি ইলেকট্রনটা না থাকে তাহলে এ অন্যকে কি করে দেবে? এ অন্যকে দিতে পারবে না। তাহলে এটা হচ্ছে সব থেকে খারাপ বেস। ঠিক আছে? আর 3 আর 2 এর মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? ওটা 2 ডিগ্রি অ্যামিন, তাই এর ক্ষেত্রে দুটো +I এফেক্ট কাজ করছে। এখানে ইলেকট্রন ঘনত্বটা বাড়ছে, এ তাড়াতাড়ি অন্যকে দিতে পারবে। এখানে কিন্তু একটা +I এফেক্ট আছে, এটা 1 ডিগ্রি অ্যামিন, একটা +I এফেক্ট আছে, এখানে দুটো +I এফেক্ট আছে। তাই এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা তাড়াতাড়ি অন্যকে ডোনেট করতে পারবে। তো সব থেকে ভালো বেস হলো 1 নম্বর, তারপরে হয়ে গেল 3 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 4 নম্বর। এখানে উত্তর হচ্ছে অপশন বিটা সঠিক অ্যান্সার। এবার চলে যাচ্ছি আজকের শেষ প্রবলেমে। 5টা করে প্রবলেম আমরা ডেলি করছি, তো আজকে শেষ প্রবলেমে চলে যাচ্ছি। অ্যামং দি ফলোইং মোস্ট বেসিক। তাহলে এই টপিকটা আমরা কি রেখেছি আজকে? বেসিকের ওপর। কোনটা সব থেকে বেসিক কম্পাউন্ড এই 4টের মধ্যে? তোমরা যদি সঠিক স্ট্রাকচার রাখতে পারো তাহলে তোমরা নিশ্চয়ই এটা নিজেরাই সলিউশন করতে পারবে। এর আগের কনসেপ্টটাই আমি বেসিসিটির কনসেপ্ট একটা দিয়েছি। বেনজাইল অ্যামিন হচ্ছে এইটা, অ্যানিলিন তোমরা নিজেরাই জানো NH2। আচ্ছা, প্যারানাইট্রো অ্যানিলিন আমরা কি জানি? অ্যানিলিনের প্যারা পজিশনে নাইট্রো থাকবে
আর অ্যাসিটানিলাইড এইটাও তোমরা পড়েছো, অ্যানিলিনকে ব্লক করার সময় পড়েছো NHCOCH3। এইবার খেয়াল করে দেখো, অপশান এটা বাদ দিয়ে প্রত্যেক কটাতে রেজোনেন্স করছে। এই যে অ্যানিলিন, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা রেজোনেন্সে অংশগ্রহণ করছে বেঞ্জিন বলয়ের সঙ্গে। অ্যাসিটানিলাইডেরটা দুদিকে ডবল রেজোনেন্সে অংশগ্রহণ করছে, ওদিকেও রেজোনেন্স হতে পারে, এদিকেও রেজোনেন্স হতে পারে। অ্যানিলিনেরটাও, প্যারানাইট্রাইলিনেরটাও রেজোনেন্স হতে পারে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু রেজোনেন্স হওয়ার কোনো চান্স নেই। তাহলে রেজোনেন্স হওয়ার যেহেতু কোনো চান্স নেই, তাই এইটার ক্ষেত্রে, এই NH2 ক্ষেত্রে NH2 মাথায়, N এর মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় লোন পেয়ার ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি অর্থাৎ লভ্যতা হ্রাস পায় না। ওর ইলেকট্রন ওর মাথাতেই থাকে, ফলে ও অন্যকে সহজেই ডোনেট করতে পারে। তাই এক্ষেত্রে এইটা হচ্ছে সব থেকে ভালো বেসিক ইন নেচার। অর্থাৎ আমরা কি শিখলাম, যে সমস্ত যৌগে নাইট্রোজেন গঠিতর ক্ষেত্রে বলছি, নাইট্রোজেন তার নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা অন্যকে সহজে ডোনেট করতে পারবে, সেই সমস্ত যৌগগুলো তুলনামূলক বেসিসিটি বেশি। এখানে প্রত্যেকটা যৌগতেই দেখো রেজোনেন্সের মাধ্যমে নাইট্রোজেন থেকে ইলেকট্রনগুলো রিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স হচ্ছে না, তাই এর বেসিসিটি সব থেকে বেশি। তো আজকের মতো এই 5টা প্রবলেম এখানেই আমি স্টপ করছি। আগামী দিনে আরও নতুন টপিকের ওপর জিওসির আমরা নতুন প্রবলেম নিয়ে আসবো। তো ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করো, যাতে আমরা এই ধরনের ক্লাস করার এনার্জিটা বা ইন্টারেস্টটা আরও বেশি পরিমাণে পাই। তোমরা বন্ধুদের সাথে এগুলোকে একটু শেয়ার করো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট দিও।